সকাল 10:30টায় বসছে সংসদ অধিবেশন। বেলা 3টায় সরকারি দলের সংসদীয় সভা। উপস্থিত থাকবেন দলীয় সব সংসদ সদস্য। ধানমন্ডির বাসা থেকে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী আটক, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে, চলছে জিজ্ঞাসাবাদ। সুপেয় পানির তীব্র সংকট পিরোজপুরে, চরম ভোগান্তিতে 2 লাখ মানুষ। মুন্সিগঞ্জে আলুর বাম্পার ফলনও ন্যায্য মূল্য নিয়ে শঙ্কায় কৃষক। এবং এক নিমিষে ইরানকে গুড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের, আজই হতে পারে সেই রাত। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে টোল নেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে সকলকে স্বাগত। শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি আমি বুশরাত জাহানিমা। সকাল 10:30টায় বসছে সংসদ অধিবেশন। যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবে বেলা 3টায়। জাতীয় সংসদ ভবনে সরকার দলীয় সভাকক্ষে পশ্চিম ব্লক লেভেল 9 কক্ষ নম্বর 932-এ সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সরকার দলীয় সব সংসদ সদস্যকে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে। এদিকে সোমবার বিকেলে সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, গেল 31 ডিসেম্বর পর্যন্ত মোট খেলাপি ঋণের পরিমাণ 5,44,831 কোটি 88 লাখ টাকা। আর পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী জানান, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পদ্ধতিতে পদ্মা নদীতে ব্যারেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব অনুমোদনের জন্য পাঠানো হয়েছে পরিকল্পনা কমিশনের। নাজমুল ইসলামের প্রতিবেদন। মাননীয় সদস্যবৃন্দ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 9ম দিনের বৈঠক বিকেলে শুরু হয়। চাঁদপুর 3 এ সময় জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর লিখিত এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী লিখিত বক্তব্যে জানান, গত 31 ডিসেম্বর স্থিতিভিত্তিক ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ 5,44,831 কোটি 88 লাখ টাকা। এর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন আপনার মাধ্যমে এই মহান সংসদে উপস্থাপন করছি। প্রতিবেদনটি পঠিত বলে গণ্য করার জন্য আপনাকে বিনীতভাবে অনুরোধ করছে। এদিকে রংপুর 4 আসনের সাংসদ আক্তার হোসেনের উত্থাপিত জরুরি জনস্বার্থ সংশ্লিষ্ট নোটিশের জবাবে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল বলেন, অতীতের 2 সরকারের অব্যবস্থাপনার কারণেই হামের প্রাদুর্ভাব বেড়েছে। অতীতের সরকারগুলির ভুল ব্যবস্থাপনা এবং ব্যর্থতার কারণে বর্তমানে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। দেশের সর্বশেষ হাম রুবেলার ক্যাম্পেইন 2020 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার পর দীর্ঘ 5.5 বছর যাবৎ কোনো ক্যাম্পেইন পরিচালিত হয়নি। সরকার প্রথম ধাপে 12 লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে বলেও জানান মন্ত্রী। 5 এপ্রিল থেকে হামের টিকাদান কার্যক্রম শুরু করেছি। প্রথম ধাপে সারা বাংলাদেশের 18টি জেলা এবং 30টি ঝুঁকিপূর্ণ উপজেলায় 6 মাস থেকে 5 বছরের কম বয়সী অর্থাৎ 59 মাস কার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এদিকে সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী বলেন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পদ্ধতিতে পদ্মা নদীতে ব্যারেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব অনুমোদনের জন্য পাঠানো হয়েছে পরিকল্পনা কমিশনে। পদ্মা ব্যারেজ প্রকল্পটির মাধ্যমে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলের 19টি জেলার 120টি উপজেলা সরাসরি ভাবে উপকৃত হবে মাননীয় স্পিকার। যার কারণে এই প্রজেক্টকে আমরা বলছি যে বাংলাদেশের একটা মাস্টার মাইন্ড প্রকল্প মাননীয় স্পিকার। এ সময় সংসদে আইন প্রণয়ন কার্যাবলী পর্বে গণপ্রতিনিধিত্ব আদেশ বিল 2026, ভোটার তালিকা সংশোধন বিল ও নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন বিল সহ মোট 7টি বিল পাশ করা হয়। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। দ্বিপাক্ষিক সম্পর্ক, জ্বালানি সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। পাশাপাশি 2 দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারের বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়। আর জাতীয় নির্বাচনে বিএনপি জয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সোমবার অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের সঙ্গে ইউরোপের দেশগুলোর সম্পর্ক জোরদারে গুরুত্ব আরোপ করা হয়। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন।
প্রতিদিনের মতোই সোমবার সকাল থেকেই সচিবালয়ে কর্মব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভারতীয় হাই কমিশনার সহ ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। এ সময় দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং গতিশীল করার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকেও প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানানো হয়। পরে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, জ্বালানি সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব পরিষ্কারভাবে বলছে, যদি দুই দেশের মাইন্ডসেট থাকে টু বিল্ড এই পজিটিভ রিলেশন বিটুইন আর পিপলস, তাহলে এটা হবে। দুই জায়গার মাইন্ডসেটের প্রয়োজন আছে। উল্লেখ করছেন উনার নেতৃত্বেই আগামী বাংলাদেশ এবং বাংলাদেশের সম্পর্ক ভারতের সাথে এগিয়ে নিবে ভারত। এছাড়াও এদিন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অবাধ ও সুষ্ঠু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানায় ইউরোপীয় ইউনিয়ন। বৈঠকে বাংলাদেশের সঙ্গে ইউরোপের দেশগুলোর সম্পর্ক জোরদারে গুরুত্ব আরোপ করা হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এ সময় তিনি বলেন, ইউরোপ সহ উন্নত দেশগুলোতে ব্যবসা বাণিজ্য উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতি গতিশীল করার উপর জোর দিচ্ছে সরকার। ওনারা মনে করেন অনারেবল প্রাইম মিনিস্টার তারেক রহমান সাহেব ইজ এ স্ট্রং লিডার, একটা বড় ডেমোক্রেটিক ম্যান্ডেট নিয়ে আসছেন, সো হি ইজ ইন এ গুড পজিশন টু লিড এন্ড রিস্টার্ট দিস ইনিশিয়েটিভ। সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহাদি আমিনও। এ সময় তিনি বলেন, ভাষা শেখার মাধ্যমে সৌদি আরব সহ বিভিন্ন দেশে কর্মসংস্থানের বিষয়ে সরকার কাজ করছে। দেশের বাইরে আমরা ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে পারি, সেই জন্য ওনাদেরকে দক্ষ এবং যোগ্য হিসেবে গড়ে তোলার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে তৃতীয় ভাষার উপর গুরুত্ব আরোপ করছেন, সেই ভাষা শিক্ষার মাধ্যমে ওনাদেরকে সারা বিশ্বের জন্য একটি রোল মডেল কান্ট্রি গড়ে তুলতে পারি জনশক্তি রপ্তানিতে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। সামগ্রিকভাবে দ্রুত পুরনো প্রকল্প শেষ করে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী নতুন প্রকল্প হাতে নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আর আগের সরকারের নেওয়া ১৩০০-র বেশি প্রকল্পের অনিয়ম ও যৌক্তিকতা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর নির্দেশে কমিটি করা হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারের প্রথম একনেক বৈঠক শেষে তারা এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার আরেকটি প্রতিবেদন। রীতি ভেঙে পরিকল্পনা কমিশনের পরিবর্তে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় ১৯ প্রকল্প উপস্থাপন হলেও পর্যালোচনা হয় মাত্র ৭টি প্রকল্প নিয়ে। বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা জানান, আগের সরকারের সময় নেয়া ১৩০০-র অধিক উন্নয়ন ও অবকাঠামো প্রকল্পের অনিয়ম ও যৌক্তিকতা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর নির্দেশে কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের হার যেমন বেহাল অবস্থা এবং রাজনৈতিক বিবেচনায় কোনো অর্থনৈতিক সমীক্ষা ছাড়া রাজনৈতিক বিবেচনায় বিভিন্ন ধরনের প্রকল্প নেওয়া হয়েছে। দেশের যে ধরনের প্রকল্পগুলো আছে, এখানে বিভিন্ন রকমের রাজনৈতিক বিবেচনায় প্রকল্পগুলো নেওয়া হয়েছে, সেগুলো যৌক্তিকীকরণ করা দরকার। জনগণের করের অর্থ জনসেবায় যাতে ব্যয় হয়, সেই জন্যে একটা কমিটি করা হয়েছে। কমিটি এই যে ১৩০০-র অধিক প্রকল্পগুলো পর্যালোচনা করবে, পর্যালোচনা করে দেখবে যে এগুলোর আসলে যৌক্তিকীকরণ আছে কিনা। এ সময় অর্থমন্ত্রী জানান, দ্রুত পুরনো প্রকল্প শেষ করার পর বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ধারণ করে নতুন প্রকল্প হাতে নেওয়া হবে। কমিটির মাধ্যমে এগুলোর ক্লিনিং প্রসেস শেষ করে ক্রমান্বয়ে আমরা যত দ্রুত সম্ভব বিগত দিনের যে প্রকল্প এগুলোকে আমরা শেষ করতে চাচ্ছি, যেহেতু আমরা নতুন প্রকল্প নিয়ে আসবো আগামী দিনে। আমাদের যে জনগণের কাছে যে আমাদের দলের যে ম্যানিফেস্টো, ওগুলোকে ধারণ করে যত তাড়াতাড়ি সম্ভব নতুন প্রকল্পের মাধ্যমে আমরা যাতে জনগণের কাজে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারি। অপ্রয়োজনীয় প্রকল্প দেওয়া হয়েছে, অপ্রয়োজনীয় ব্যয় হয়েছে জনগণের ট্যাক্সের টাকায়, তো
এই কারণেই তো ডিলেটা হচ্ছে। আমি তো বললাম 19টা প্রকল্পের মধ্যে মাত্র আমরা 7টা করতে পেরেছি। আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত বিএনপি সরকারের প্রথম একনেক সভায় তোলা হয়নি আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প এবং সচিবালয়ে 21 তলা ভবন নির্মাণ প্রকল্প। যে কোয়ালিটি এগুলো নিয়ে যাতে প্রশ্নবিদ্ধ না। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার দিবাগত রাত আনুমানিক 4:30টার দিকে রাজধানীর ধানমন্ডির 8-এর এ রোডের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন হত্যা মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার ও রংপুর 6 আসনের সাবেক এমপি শিরিন শারমিন চৌধুরী সহ 17 জনের নামে মামলা হয়েছে। 2024 সালের 27 আগস্ট রংপুরের মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে নিহতের স্ত্রী দিলরুবা আক্তার বাদী হয়ে মামলাটি করেন। এছাড়াও তার বিরুদ্ধে আরও একাধিক হত্যা মামলা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। শিরিন শারমিন চৌধুরীকে গুম করা হয়েছে বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব তৈরি হয়েছে। সারা দেশে উদ্বেগ বাড়াচ্ছে হাম। গতকাল 24 ঘন্টায় হামে 5 শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে 1282 শিশু বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। রাজশাহী বিভাগের 26 অঞ্চলকে হামের হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় দ্বিতীয় দিনের মতো দেওয়া হয় টিকা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বাকিটা জানাচ্ছেন জলি বিনতে মনোয়ারা। রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে গেল 24 ঘন্টায় 2 শিশুর মৃত্যু হয়েছে। এই বিভাগের 26টি এলাকাকে সংক্রামক হাম রোগের হটস্পট হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। সপ্তাহ ব্যবধানে রাজশাহীতে বেড়েছে হামের সংক্রমণ। রংপুর বিভাগে 24 ঘন্টায় নতুন করে হামের উপসর্গ থাকা আরও 7 রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য বিভাগ বলছে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় এ বিভাগে হামের প্রাদুর্ভাব তুলনামূলক কম। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে নতুন রোগী ভর্তি হয়েছে 24 জন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বরগুনায় হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় সদর উপজেলাকে রেড জোন ঘোষণা করা হয়েছে। পরীক্ষাগারে পাঠানো নমুনার প্রায় 30% মিলেছে রোগের উপস্থিতি। শিশু থেকে বয়স্ক সব বয়সের মানুষ আক্রান্ত হচ্ছেন। বরগুনায় হাম বর্তমানে একটি মহামারী রূপ ধারণ করেছে। বাইরের মানুষজন সদরে আসছে, তারা যে হামের ভাইরাস তারা অন্য যে উপজেলায় নিয়ে যাচ্ছে না তার কিন্তু কোনো নিশ্চয়তা নাই। হামের যে হটস্পট এটা অনেকেই এখনো বুঝতেছি না আমরা আসলে কিভাবে এটা ছড়াচ্ছে। নেত্রকোনা গেল 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে 12 শিশু। এর মধ্যে 6 জন ভর্তি হয়েছে সদর হাসপাতাল ও 5 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে। 2 জনের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলাকে হামের অতি ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করার পর সেখানে 6 থেকে 59 মাস বয়সের 14,809 শিশুকে হামের টিকা দেওয়ার বিশেষ কর্মসূচি নেয় স্বাস্থ্য বিভাগ। হামে আতঙ্কিত না হয়ে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জসিমউদ্দিন। কিছু বাচ্চা এখানে নিয়ে আসছে, জ্বরের সাথে একটু লাল লাল দানা নিয়ে আসছে। তো আমরা পরীক্ষা পাঠিয়েছি আপনার ঢাকাতে যে পরীক্ষা রিপোর্টগুলো আসছে এগুলো ইতিমধ্যে নেগেটিভ পেয়েছি। তো আসলে এখনো পর্যন্ত আমাদের সাতকানিয়াতে কোনো পজিটিভ রোগী পাই নাই। সিরাজগঞ্জে বেড়েছে হামের প্রাদুর্ভাব। চিকিৎসকরা বলছেন হাসপাতালের 50 থেকে 60% শিশুই হামের টিকা নেয়ার বয়স হওয়ার আগেই আক্রান্ত হয়েছে। পাশাপাশি নিউমোনিয়া ও ডায়রিয়া সহ নানা জটিল রোগেও আক্রান্ত হচ্ছে শিশুরা। এদিকে ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় দ্বিতীয় দিনের মতো চলছে হামের টিকাদান। এখনও যারা হামের টিকা পায়নি তাদের এই কর্মসূচির আওতায় আনা হচ্ছে বলে দাবি সংশ্লিষ্টদের। জলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। নদী ও খালবিল বেষ্টিত দক্ষিণাঞ্চলের জেলা পিরিজপুরে দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন প্রায় 2 লাখ বাসিন্দা। জেলার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের পুকুর শুকিয়ে যায় পানি সরবরাহ ব্যাহত হচ্ছে। নতুন পানি শোধনাগারের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে, যা বাস্তবায়িত হলে সমস্যার সমাধান হবে বলে আশা জানায় কর্তৃপক্ষ। নুরুদ্দিনের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। নদী ও ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের পুকুর শুকিয়ে যাওয়ায় তীব্র পানি সংকটে পড়েছে পিরোজপুর পৌরসভার একমাত্র ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। এতে ভোগান্তিতে পড়েছে পৌরসভায় বসবাস করা প্রায় 2 লক্ষ মানুষ।
দিনে দুবেলা 2 ঘন্টা পানি দেওয়ার কথা থাকলেও 1 ঘন্টাও মিলছে না পানি। মাঝে মাঝে একদিন পরপর দিচ্ছে পানি। ফলে চরম এই পানির সংকটে পিরোজপুর পৌরবাসীর দৈনন্দিন জীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। বর্তমানে পানি একবারের বেশি কোনো রকম পাওয়া যায়, তাও আপনার উজু গোসলের পানি হয় না। 1 ঘন্টা দেওয়ার কথা 2 বেলা, বিকালে সকালে, কিন্তু পানি দেয় 5 মিনিট 10 মিনিট দিয়ে বন্ধ করে। তারপর পানিটার ভিতরে অনেক সময় ময়লা ঢোকে, যে ময়লা পানিটা আমরা ব্যবহার, গন্ধ আসে, এই পানিটা ব্যবহার করতে হয় না। পানি মোড়ে আসেই না, 2-3 দিন অন্তর একটু আসে, কোনো রকম খাবার পানি আমরা পাইতে আসি না। আমাকে প্রতি মাসে তো বিলটাই দিতে হয় পানিতে। এখন যদি পানিতে আমরা কষ্ট করি, জীবনই তো পানিতে চলে। পানি সমস্যার সমাধানে নতুন আরেকটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রজেক্টের কথা জানান পৌরসভার পানি ও পয়ঃনিষ্কাশন বিভাগের সহকারী প্রকৌশলী। আগামী সামনে ডিসেম্বরে নাগাদ এফডি প্রজেক্ট, আপনার 7 টাউন প্রজেক্ট নামে এফডি, ফ্রান্স সরকারের সহায়তায় আমরা নতুন একটা পৌর পানি শোধনাগার পাবো আমরা আশা রাখি। এইটা পেলে আগামী আপনার 20-30 বছরের জন্য পিরোজপুর পৌরবাসী পানির সমস্যার সমাধান হবে। পিরোজপুরবাসীর প্রতি ঘন্টায় 9 লাখ লিটার পানির চাহিদা থাকলেও উৎপাদন হচ্ছে মাত্র 3 লাখ লিটার পানি। সংকট সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। আফরিন পপি, মোহনা সংবাদ। দেশের তৃতীয় সর্বোচ্চ আলু উৎপাদনকারী জেলা মুন্সিগঞ্জ। চলতি মৌসুমে জেলায় আলুর বাম্পার ফলন হয়েছে, তবে সংরক্ষণ ও ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষক। আলুর বাজার সিন্ডিকেট মুক্ত থাকলে গত বছরের লোকসান কাটিয়ে ওঠা যাবে বলে মনে করেন তারা। কৃষকদের পরামর্শ দিয়ে সহায়তা করছে কৃষি বিভাগ। মোহাম্মদ সুজনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। দেশের অন্যতম আলু উৎপাদনকারী জেলা মুন্সিগঞ্জ। চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হয়েছে। জেলায় এবছর 6,783 হেক্টর জমিতে 12 লাখ মেট্রিক টন প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি উপযোগী জাতের আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। গত বছর আলুর দাম কম থাকায় লোকসানের মুখে পড়েন কৃষক। আলুর বাজার সিন্ডিকেট মুক্ত থাকলে এবার লাভের মুখ দেখবেন বলে মনে করেন তারা। গত বছর লোকসান এসে মুন্সিগঞ্জে, এবার পয়লা লোকসান এসে, এখন মোটামুটি 600 টাকার দাম, 600 টাকা বেচলে এখন কিছু লাভ হয়। আলু ছাড়া আমাদের অন্য কোনো ক্ষতি হয় না। বছরে এই 3 মাস আমরা আলু খেতি করি। আলু ডাইতেছি কোনো পাইকারদের দেখা পাইতেছি না, সেই কারণে আমাদের আলু এখন কোল্ড রাখা। বাইরের দেশে রপ্তানি হলে আমাদের জন্য একটু ভালো হয়। আলু আবাদকে লাভজনক ও টেকসই করার লক্ষ্যে সরকারিভাবে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। কৃষকদের ন্যায্য মূল্য প্রাপ্তির ক্ষেত্রে বিগত বছরের যে বঞ্চনা ছিল, আমরা আশা করছি যে ডে বাই ডে তাদের আলুর যে খুচরা মূল্য এবং পাইকারি যে মূল্যটা সেটা বাড়তেছে, এবং এপ্রিলের সেকেন্ড উইকের দিকে আশা করছি যে এটি আরও একটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে যাবে আর কি। বাজার ব্যবস্থাপনা ঠিক থাকলে চলতি বছর কৃষকরা লাভের মুখ দেখবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। হরমুজ প্রণালী দিয়ে চলাচল করা জাহাজ থেকে কোনো রকম টোল নিতে দেবে না যুক্তরাষ্ট্র। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প কথা বলেন, এর বদলে যুক্তরাষ্ট্রই টোল নেবে, কারণ সেখানে তারা জয়ী হচ্ছেন। নিজের বেঁধে দেওয়া সময়ের মধ্যে ইরান যদি কোনো চুক্তি না করে তাহলে দেশটিকে এক রাতে তছনছ করে দেওয়া হতে পারে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দেওয়া সময়সীমা শেষ হওয়ার পথে। মঙ্গলবার রাত 8টায় ডেডলাইনই চূড়ান্ত, এরপর আর কোনো সময় বাড়ানো হবে না। তবে এই সময়সীমা ঘনিয়ে আসার আগেই এশিয়ার কয়েকটি দেশ তাদের জাহাজ চলাচল নিশ্চিত করতে তেহরানের সঙ্গে আলাদা সমঝোতায় পৌঁছেছে, কারণ তাদের অর্থনীতি উপসাগরীয় অঞ্চলের জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার আজাদ মোড় থেকে কালপুকুর গোবিন্দগঞ্জ পর্যন্ত পাকা রাস্তা নির্মাণের কাজে ঠিকাদার প্রতিষ্ঠানের অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। পরিমাণে কম বালু আর নিম্নমানের খোয়া ব্যবহার করা হচ্ছে। আর সরেজমিনে পরিদর্শন করে অভিযোগের সত্যতা পাওয়ায় বর্তমানে কাজ বন্ধ রেখেছেন পৌর প্রশাসক। শামসুল ইসলাম সামুর প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার।
দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার আজাদ মোড় থেকে কালপুকুর গোবিন্দগঞ্জ পর্যন্ত পাকা রাস্তা নির্মাণের কাজে ঠিকাদার প্রতিষ্ঠানের অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। প্রায় 2000 মিটার এবং 18 ফিট প্রস্থ সড়কটিতে 8 ইঞ্চি বালু ও খোয়ার পরিবর্তে 6 ইঞ্চি বালু আর নিম্নমানের খোয়া ব্যবহার করা হচ্ছে। এ নিয়ে এলাকাবাসীর রয়েছে বিস্তর অভিযোগ। আমাদের এখানে অনেকগুলো বাড়িঘর আছে, এদের যাওয়া আসার জন্য এই রাস্তাটাই একমাত্র রাস্তা। খোয়া নাই বলতেই চলে, শুধু বালুই দেখতেছি আমরা। তা আমরা চাই ভালোভাবে কাজ করুক। কাজটাও অনিয়ম হচ্ছে, রাস্তা ঠিক মতো পানি দেয় না, খোয়া ঠিক মতো ফালায় না, বালুর পরিমাণ বেশি আছে। আসলে রাস্তার কাজের একটু অনিয়ম হইতেছে, আর পানি ঠিক মতো দিতেছে না। এই যে কিছু কারেন্টের পোলগুলো আছে, পোলগুলো তো সরানোর কথা ছিল, এগুলো তো সরাইতেছে না। এছাড়া জমি অধিগ্রহণ নিয়েও রয়েছে অভিযোগ। আমি লিখিত অভিযোগ জানালে আমার অভিযোগের কোনো তোয়াক্কা না করে তারা জোরপূর্বক রাস্তার কাজ শুরু করে। অনিয়মের বিষয় জানতে চাইলে এড়িয়ে যান ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক। আমি কথা বললে তারপর আপনাকে জানাতে হবে কি হচ্ছে সাইডে। নিম্নমানের ইট বালু ব্যবহারের সত্যতা পাওয়া গেছে বলে জানান পৌরসভার প্রকৌশলী। আমাদের অবসরেই কিন্তু নিম্নমানের ওই সাইডে তারা নিয়ে আসে। প্রশাসক মহোদয় সহকারে ওখানে গেছি, প্রশাসক মহোদয় এবং আমি ওই এলাকার লোকও কিছু ছিল, বলছি যে এখান থেকে না সরা পর্যন্ত আমরা এই কাজের কোনো অনুমতি দেবো না, এবং সভাপতি কাজটা এখন বন্ধ আছে। আর অভিযোগের ভিত্তিতে সরেজমিনে পরিদর্শন করে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন পৌর প্রশাসক। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে আমি সেখানে সরেজমিনে যাই এবং তাদের অভিযোগের সত্যতা পাই, এবং তাৎক্ষণিকভাবে আমি ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দিই যে এই নিম্নমানের ইট পরিবর্তন করে যতদিন ভালো মানের ইট না নিয়ে আসছে ততদিন কাজ বন্ধ থাকবে। সড়কটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় 4.5 কোটি টাকা। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্র ডেস্ক রিপোর্ট। উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে নাটোরের গুরুদাসপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে। মেহেরপুরে জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জের ভৈরবে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্কুল ফিডিং কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। পিরোজপুরের মঠবাড়িয়ার সোনাখালীতে নির্মাণাধীন উত্তর সোনাখালী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ হস্তান্তর না করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বান্দরবানের ডন বস্কো উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় গার্লস কর্নার উদ্বোধন করা হয়েছে। সিরাজগঞ্জে সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের হজ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছে ইসলামিক ফাউন্ডেশন। কিশোরগঞ্জের হোসেনপুরে শিক্ষার্থী তরিকুল ইসলাম ইমনের হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠির কাঠালিয়ায় বেড়িবাঁধ নির্মাণে বাধা দেওয়ার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ঝিনাইদহে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত হয়েছে। কেরানীগঞ্জে উপজেলা প্রশাসনের আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জামালপুরের মাদারগঞ্জের নলসিয়া গ্রামে দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অভিযুক্তদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। চাঁপাইনবাবগঞ্জের নাচলে বন্ধ থাকা পেট্রোল পাম্প চালুর দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। মহাকাশ অভিযানের মানব ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে আর্টেমিস 2 মিশনের নভোচারীরা। লাইভ প্রতিবেদনে তথ্য জানিয়েছে CNN ও BBC। 1970 সালে অ্যাপোলো 13 মিশনের নভোচারীরা 2,48,655 মাইল দূরত্ব অতিক্রম করে এই রেকর্ড করেছিলেন। এরই মধ্যে সেটি ছাড়িয়ে গেছেন আর্টেমিস 2 এর নভোচারীরা। নতুন এই মিশনে অ্যাপোলো 13 মিশনের রেকর্ড ভেঙে প্রায় 4,102 মাইল বেশি দূরত্বে পৌঁছাবে আর্টেমিস 2 এর নভোচারীরা। নতুন সর্বোচ্চ দূরত্ব হবে প্রায় 2,52,757 মাইল। মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর 4:07 নভোচারীরা সর্বোচ্চ দূরত্বে পৌঁছান। ওই সময় মহাকাশযানটি চাঁদের পেছনে চলে যায়। পৃথিবীর সঙ্গে যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন থাকে।
দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছে আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথম আলো শিরোনাম করেছে, বরগুনায় হাম পরিস্থিতি, অপুষ্টি, জনবল সংকটের সঙ্গে আছে হাসপাতাল থেকে সংক্রমণ। শীর্ষ 20 ঋণখেলাপি কোম্পানির 11টি এস আলম গ্রুপের। সরবরাহ ধরে রাখতে দ্বিগুণ দামে এলএনজি আমদানি। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই কমিশনারের বৈঠক, বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন সম্পর্ক গড়ে উঠবে বললেন হুমায়ুন কবির। খেলাপি ঋণ প্রায় 5.5 লাখ কোটি টাকা। সমকাল শিরোনাম করেছে, ছন্দহারা চৈত্র, ঝুঁকিতে কৃষি। এক উপাচার্যের 547 দিনে 425 নিয়োগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, 1/11 অসম্পূর্ণ কাজ শেষ করতে চেয়েছিলেন, ইউনূসের অবহেলায় 138 শিশুর মৃত্যু। যুগান্তর শিরোনাম করেছে, সংসদে শীর্ষ 20 খেলাপি প্রতিষ্ঠানের নাম। ভারতে পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর, কূটনীতির নতুন পরীক্ষা শুরু। দ্য ডেইলি স্টার, PDB summer power plant, 60% capacity of gas plants to stay utilized. 11 of top 20 loan defaulters linked to S Alam Group. দর্শক, এই ছিল আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। সকাল 10:30টায় বসছে সংসদ অধিবেশন, বেলা 3টায় সরকারি দলের সংসদীয় সভা। উপস্থিত থাকবেন দলীয় সব সংসদ সদস্য। ধানমন্ডির বাসা থেকে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী আটক, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে, চলছে জিজ্ঞাসাবাদ। সুপেয় পানির তীব্র সংকট পিরোজপুরে, চরম ভোগান্তিতে 2 লাখ মানুষ। মুন্সিগঞ্জে আলুর বাম্পার ফলনও ন্যায্য মূল্য নিয়ে শঙ্কায় কৃষক। এবং এক নিমিষে ইরানকে গুড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের, রাজি হতে পারে সেই রাত। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের টোল নেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক, ইউটিউব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।